হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা অনলাইন নার্সিং ক্লাসে স্টার্ট করতে চলেছি। তো তারই একটা ডেমো ক্লাস আজ তোমাদের সাথে শেয়ার করব। টপিক নাম হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো তোমরা ফার্স্টে ডেমো ক্লাসটা দেখো, যদি মনে হয় যে আমি তোমাদের যেটা বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো, তো তোমরা এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা ওই ক্লাসে জয়েন করতে পারো। খুবই কম প্রাইসের মধ্যে তোমাদেরকে আমি একদম ইনক্লেক্স বেসের পুরো থিওরিটিক্যাল যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো, রাইট? তো সময় নষ্ট না করে আমরা আমাদের টপিকে চলে যাই। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। সো এখানে দেখো, হোয়াট ইজ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। প্রথমেই বলা আছে মেনস্ট্রুয়াল সাইকেল ইজ এ মান্থলি সিরিজ অফ ন্যাচারাল চেঞ্জেস ইন দ্য ফিমেল বডি। তো ফিমেল বডির মধ্যে একটা ন্যাচারাল চেঞ্জেস হয়, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা মান্থলি সিরিজে, মানে প্রত্যেক মাসে এটা সাইকেল বা রিপিট হয়। কেন হয়? দ্যাট প্রিপেয়ার ফর দ্য পসিবিলিটি অফ প্রেগনেন্সি, যাতে কোনো ফিমেল প্রেগনেন্ট হতে পারে তার জন্য এভরি মান্থ একটা সাইকেল রিপিট হয়, দ্যাটস কল মেনস্ট্রুয়াল সাইকেল। আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। এবারে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হতে একটা অ্যাক্সিস কাজে লাগে, যেটাকে বলা হয় এইচপিও অ্যাক্সিস। যেটাকে কি বলা হয়? এইচপিও অ্যাক্সিস। ওকে, এইচপিও অ্যাক্সিস মানে কি? এইচপিও অ্যাক্সিস মানে এইচ ফর এখানে হচ্ছে হাইপোথ্যালামাস, পি মানে এখানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এবং ও মানে হচ্ছে ওভারি, রাইট? তো এই তিনটে অ্যাক্সিসের মাধ্যমে একটা ফিমেল বডিতে মেনস্ট্রুয়াল সাইকেলটা রিপিট হয় বা স্টার্ট হয়। কীভাবে স্টার্ট হয় দেখো, আমি স্টার্টিং থেকে বলছি। ওকে, সো হাইপোথ্যালামাস, যেটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, ওকে, এবং যেটা নিচে আছে পিটুইটারি গ্ল্যান্ডকে কী বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারির দুটো লোব থাকে, একটা অ্যান্টেরিয়ার লোব থাকে, একটা পোস্টেরিয়ার লোব থাকে, রাইট? একটা অ্যান্টেরিয়ার লোব থাকে, একটা পোস্টেরিয়ার লোব থাকে, এবং এই গ্ল্যান্ডগুলো কী করে? আমাদের বডিতে কিছু হরমোন রিলিজ করে, যেটা আমাদের পুরো বডিটায় হোমিওস্ট্যাসিসকে মেনটেন করতে হেল্প করে। তো অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে, যে হরমোনটার নাম হচ্ছে জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো হাইপোথ্যালামাস at the start of the cycle release a hormone name is গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটার এগেনস্টে কে রেসপন্স করবে? পিটুইটারি রেসপন্স করবে, রাইট? পিটুইটারির মধ্যে আবার কে রেসপন্স করবে? আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি, রাইট? তো ফার্স্টে হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করলো, তারপরে সেটার এগেনস্টে কে রেসপন্স করবে? পিটুইটারি। কোন পিটুইটারি? অ্যান্টেরিয়ার পিটুইটারি রেসপন্স করার পর ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের এগেনস্টে এ কী করবে? এ দুটো হরমোন রিলিজ করবে। ওয়ান ইজ এফএসএইচ, হুইচ ইজ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এলএইচ, মিনস লিউটিনাইজিং হরমোন, রাইট? আমি এখানে ফুল ফর্মটা লিখে দিচ্ছি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, and second one is luteinizing হরমোন। তো এই হরমোনগুলো রিলিজের মাধ্যমে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা ফিমেল বডিতে যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেটা স্টার্ট হলো। ওকে, তো অ্যাট দ্য এন্ড আমরা দুটো হরমোন পেলাম, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, যেটা কে রিলিজ করলো? অ্যান্টেরিয়ার পিটুইটারি। রিলিজ করার পর এই দুটো হরমোন এবারে কাজ করবে কার উপর? এই দুটো হরমোন ফাইনালি কাজ করবে আমাদের ওভারির ওপর। ওভারি মানে যেটা ফিমেল বডিতে পাওয়া যায়। আমি দেখাচ্ছি স্ট্রাকচারটা তোমাদের, দেখো এর নিচেই দেখো একটা ছোট্ট করে ছবি ডায়াগ্রাম দেওয়া আছে। তো এইটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ডায়াগ্রাম। আমি জাস্ট পার্টগুলোর নাম বলে দিচ্ছি। এইটাকে বলা হয় ইউটেরাস, এইটা হচ্ছে আমাদের ওভারি, এইটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, এইটাকে বলা হয় সার্ভিক্স, এবং এই পার্টটা হচ্ছে ভেজাইনা। ওকে, তো দিস ইজ দ্য পার্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা পরে বলবো এসব ব্যাপারে। তো মেনলি এই যে ওভারি, যে এই পার্টটাকে আমরা বললাম ওভারি, এই ওভারিটাকে আমরা একটু জুম করে দেখি, রাইট? এই ওভারিটাকে যদি একটু আমরা জুম করে এখানে একটা ওভারিটাকে বড় করে ড্র করি, এই ওভারিটার মধ্যে কিছু ইম্যাচিওর ফলিকেল ফিমেল বডিতে পাওয়া যায়। কি পাওয়া যায়? কিছু ইম্যাচিওর ফলিকেল ওভারির মধ্যে পাওয়া যায়।
ওকে, তো যখন হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন হরমোন রিলিজ করলো, তারপরে পিটুইটারি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন রিলিজ করলো। রিলিজ করার পর ফার্স্ট হরমোন যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তো এইগুলোকে আমি কি বললাম, ইমম্যাচিওর ফলিকেল। ইমম্যাচিওর ফলিকেল, এই ইমম্যাচিওর ফলিকেলগুলোকে ম্যাচিওর কে করবে, নামের মধ্যেই আছে দেখো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, মানে যে ফলিকেলগুলোকে স্টিমুলেট করবে কে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো ওই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা কিনা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়েছিল, সে এবার ওভারিতে এই ইমম্যাচিওর ফলিকেলগুলোকে কী করবে, ম্যাচিওর করবে, রাইট। ইমম্যাচিওর ফলিকেলগুলোকে আস্তে আস্তে কী করবে, ম্যাচিওর করবে, বড় বড় বা সাইজে ইনক্রিজ করবে, ঠিক আছে। এবং যত ম্যাচিওর হবে এ দেখবে সংখ্যা তো কমতে থাকবে, এবং এদের ডিউরিং ম্যাচুরেশন এর একটা হরমোন রিলিজ করে, দিস নেম ইজ ইস্ট্রোজেন। তো যখন ফলিকেলগুলো ম্যাচিওর হবে, ইন দিস টাইম কি হচ্ছে, এগুলো বড় হচ্ছে, তার সাথে সাথে একটা হরমোন রিলিজ করছে, যে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে কি করে, এই হাইপারপ্লেজিয়া করে। হাইপারপ্লেজিয়া মানে ইনক্রিজ নাম্বার অফ সেল। ইস্ট্রোজেন কি করে, সেলের নাম্বার বাড়ায়, রাইট। এরপরে আসি, এই দেখো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে মিডিল পার্টটাকে আমরা কি বলেছিলাম, ইউটেরাস বলেছিলাম, যেখানে বেবি এসে থাকে 9 মাস 10 দিন মায়ের পেটে থাকে, ইউটেরাসের মধ্যেই থাকে। তো ইউটেরাসের যে মিডিল লেয়ার, সেই মিডিল লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এর মিডিল লেয়ারটাকে কি বলা হয়, এন্ডোমেট্রিয়াম। মিডিল লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তো ইস্ট্রোজেন যখন ফলিকেলগুলো গ্রো করছিল, সেই সময় ইস্ট্রোজেন রিলিজ হচ্ছিল। ইস্ট্রোজেনটার কাজ কি বললাম, হাইপারপ্লেসিয়া মানে ইনক্রিজ দ্য নাম্বার অফ সেল। এই ইস্ট্রোজেন কি করবে, এন্ডোমেট্রিয়ামের যে সেলগুলো তার নাম্বার বাড়াবে, মানে এখানে যে নর্মাল সেল ছিল সেইগুলোর থেকেও কি করবে, আরও সেলগুলোর নাম্বার বাড়াবে। ওকে, এই সেলগুলো নাম্বার বাড়াতে কে সাহায্য করছে না, সাহায্য করছে আমাদের ইস্ট্রোজেন হরমোন। এটা কখন রিলিজ হচ্ছিল, যখন ফলিকেলগুলো ম্যাচিওর হচ্ছিল। কে ম্যাচিওর করছিল, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কোথা থেকে আসছিল, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, রাইট। তো ডিউরিং ম্যাচুরেশন ইস্ট্রোজেন রিলিজ হলো, যে কিনা ফলিকেলগুলোকে, যে কিনা এন্ডোমেট্রিয়ামের লাইনিংয়ের মধ্যে সেলগুলোকে কি করছিল, সেল নাম্বার বাড়াচ্ছিল। এবং তার সাথে সাথে যখন এই ফলিকেলগুলো ম্যাচিওর হয়ে গেল, তো এই ম্যাচিওর যে ফলিকেল, একটা কমপ্লিট ম্যাচিওর যখন ফলিকেল তৈরি হয়ে যাবে, সেই ফলিকেলটার নাম আমরা একটা নাম রাখি, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল। কি বলি আমরা, গ্রাফিয়ান ফলিকেল, রাইট। তো ম্যাচিওর ফলিকেলটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এবং যখন গ্রাফিয়ান ফলিকেল তৈরি হলো, এই সময় ইস্ট্রোজেন একদম পিক লেভেলে, মানে খুব ইনক্রিজ হয়ে যায়, মানে ইস্ট্রোজেনের লেভেল অত্যাধিক মাত্রায় বেড়ে যায়, রাইট। তো ফার্স্টে কী হলো, ম্যাচিওর ফলিকেল তৈরি হচ্ছে, যেটা গ্রাফিয়ান ফলিকেল বলি, এবং এই সময় ইস্ট্রোজেনের মাত্রা একদম পিক লেভেল। যখনই ইস্ট্রোজেন পিক লেভেলের মাত্রায় যাবে, সেই সময় কি হবে না, কী করবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে সাপ্রেস করে দেবে। তো যখন ইস্ট্রোজেন পিক লেভেলে এবং ম্যাচিওর ফলিকেল, যেটাকে আমরা গ্রাফিয়ান ফলিকেল বলছি, সেটা তৈরি হয়ে গেল, ইন দ্যাট টাইম ইস্ট্রোজেন কী করবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা এই ফলিকেলগুলোকে স্টিমুলেট করছিল, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে কী করবে, সাপ্রেস করবে বা ডিক্রিজ করে দেবে। তো এখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ হওয়া কমে যাবে, কারণ আমাদের একটি মাত্র ফলিকেলকে ম্যাচিওর করানোর দরকার ছিল, ফলিকেলটা ম্যাচিওর হয়ে গেছে, আর আমাদের অন্য ফলিকেলগুলোকে ম্যাচিওর করানোর দরকার নেই। ওকে, তো রিমেনিং যে ফলিকেলগুলো ম্যাচিওর হচ্ছিল, বা যারা রেসের মধ্যে আরও যে ফার্স্ট হলো, বাকি যারা এখনও দৌড়চ্ছে রেসের মধ্যে, তারা কিন্তু এখনও ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো যখনই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে গেল, তখনই বাকি যে ফলিকেলগুলো গ্রো হচ্ছিল, সেগুলো অটোমেটিকলি ডিজেনারেট হয়ে গেল। বুঝতে পারছো? তো যখনই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে গেল, অ্যান্ড দ্যাট টাইম লিউটিনাইজিং হরমোন, আরেকটা হরমোন বলেছিলাম অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, লিউটিনাইজিং হরমোন তখন কী হবে, ইনক্রিজ হবে। তো যখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে গেল, কেন কমে গেল, যখন ইস্ট্রোজেন পিক লেভেলে গেল, তার সাথে সাথে যখন ম্যাচিওর ফলিকেল, যেটাকে গ্রাফিয়ান ফলিকেল বলছি, সেটা তৈরি হলো, তখনই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সাপ্রেস হলো। সাপ্রেস হওয়ার সাথে সাথে কে ইনক্রিজ হলো না, লিউটিনাইজিং হরমোন। ক্লিয়ার? লিউটিনাইজিং হরমোন এবার কী করবে, এই যে গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে একটা সেন্টারে একটা সেল দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ওভাম, রাইট। তো এই লিউটিনাইজিং হরমোন নামের মধ্যে আছে, তখন লিউটিনাইজিং মানে লুটে নেবে। কি লুট করবে না, এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যে ওভামটা আছে, ওভামটাকে লুট করবে, রাইট।
তো যখন এই লিউটিনাইজিং হরমোন ইনক্রিজ হবে, আমাদের যে ফ্যালোপিয়ান টিউব, এই যে দেখো এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? ফ্যালোপিয়ান টিউব। তোমরা জানো এটাকে কি বলি? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের এই যে হাতের মতন একটা পার্ট আছে না, এইরকমভাবে একটা পার্ট আছে, এই পার্টটা আমরা নাম দিই ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। এবং যে ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলো আছে এগুলোকে আমরা বলি ফিমব্রি। ফিমব্রি। তো ইনফান্ডিবুলামে যে ফিঙ্গার, ধরো এইটা ধরো ওভারিটা, ওভারির মধ্যে এরকম হাতটা এভাবে আছে, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এর ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলোকে কী নাম দিচ্ছি? ফিমব্রি। তো যখন এই লিউটিনাইজিং হরমোন ইনক্রিজ হবে, এই ফিমব্রিগুলো বা যে ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলো, এগুলো ওভারির মধ্যে এরকম একটা সোয়াইপিং মুভমেন্ট করবে, মানে সার্চিং করবে যে কোথায় ম্যাচিওর ফলিকেলটা হলো, আমার লাগবে ওটা। তো যেই জায়গায় ওভামটা ম্যাচিওর হলো বা যেটা গ্রাফিয়ান ফলিকেল যেখানে থাকবে, ওভারির সব জায়গাটা একদম প্লেন থাকবে, কিন্তু যেই জায়গায় গ্রাফিয়ান ফলিকেলটা থাকবে সেই জায়গাটা একটু এরকম উঁচু হয়ে থাকবে। তো যখনই ফিঙ্গারগুলো এরকম সার্চ করবে, সে বুঝতে পারবে এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে, মানে এই জায়গায় ম্যাচিওর ফলিকেলটা আছে। তখন ওই ফিমব্রিগুলো কী করবে? ওই ম্যাচিওর ফলিকেল থেকে ওভামটাকে নিয়ে নেবে। কার মধ্যে নিয়ে নিল? ফ্যালোপিয়ান টিউবে নিয়ে নিল। কোথা থেকে নিল? ওভারি থেকে। এতক্ষণ ওভারির মধ্যে ফলিকেলগুলো গ্রো হচ্ছিল, গ্রো হতে হতে ওভারি থেকে ওই ওভামটাকে ফিমব্রিটা কালেক্ট করে নিল। তো এখানে দেখো, এখানে ফার্স্টে ধরো ম্যাচিওর ফলিকেলটা ছিল, এই ম্যাচিওর ফলিকেলটা এবারে কালেক্ট করে নিল কে? আমাদের ফিমব্রি। ঠিক আছে, এগুলো একটু মুছে দিলাম। তো আমাদের এই ম্যাচিওর ফলিকেলটা এখানে ছিল, সেটাকে কালেক্ট করে নিল আমাদের ফ্যালোপিয়ান টিউবে, এবারে ওই চলে এলো। তো এখন কিন্তু আর এখানে কোনো ম্যাচিওর ফলিকেল নেই, রাইট? এই ওভামটা ফ্যালোপিয়ান টিউবের কোন পার্টে যায় না? অ্যাম্পুলা পার্টে যায়। অ্যাম্পুলা পার্টে গিয়ে এবারে ওয়েট করবে যে কখন স্পার্ম আসবে এবং ফার্টিলাইজেশন করবে। এই ওভামটার লাইফ স্প্যান হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। ওভামটা কতক্ষণ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওয়েট করবে? 12 থেকে 24 ঘন্টা। কার জন্য ওয়েট করছে? স্পার্মের জন্য। কখন স্পার্ম আসবে, ফার্টিলাইজেশন হবে এবং তারপরে বেবি হওয়ার প্রসেসটা স্টার্ট হবে, রাইট? তো অ্যাট দ্যাট টাইম এখানে বলেছিলাম না, গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন ওভামটাকে চুরি করে নেওয়া হলো, সেই সময় এই ওভামটার এই গ্রাফিয়ান ফলিকেলের একটা রিমেনিং স্ট্রাকচার, এইরকম একটা স্ট্রাকচার পড়ে রইবে, রাইট? একটা গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন ওভামটাকে নিয়ে নেওয়া হলো, যে রিমেনিং স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকেল, তখন এর নাম আর গ্রাফিয়ান ফলিকেল থাকবে না, তখন এর নাম চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? এর নাম তখন চেঞ্জ হয়ে যাবে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে নাম ছিল গ্রাফিয়ান ফলিকেল, যখন ওর মধ্যে ওভামটা ছিল। ওভামটা যখনই বেরিয়ে গেল, এবং ওভামটা যে বেরিয়ে গেল, সেই প্রসেসটাকে বলা হয় ওভুলেশন, রাইট? ওভুলেশন কোনো একটা পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেলের মিডিল ফেজ, মানে যদি একটা 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তাহলে 14 নম্বর দিনে ওভুলেশন হবে। আমি ওই ডেটগুলো তোমাকে একটু পরেই বলবো যে কত দিনে হয় বা কী, কোনটা ম্যাক্সিমাম কত দিনের মধ্যে হতে পারে, মিনিমাম কত দিন অবধি হতে পারে, একটু পরেই বলছি। তো রিমেনিং যে কর্পাস লিউটিয়াম যে পার্টটা, কী করে কর্পাস লিউটিয়াম তৈরি হলো? গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে ওভাম ছিল, সেটাকে গ্রাফিয়ান ফলিকেল বা ম্যাচিওর ফলিকেল বলছিলাম। ওখান থেকে ওভুলেশন হলো, মানে লিউটিনাইজিং হরমোন ইনক্রিজ হলো, ফিমব্রিটা ওভামটাকে কালেক্ট করে নিল। কালেক্ট করে নেওয়ার পরে যে রিমেনিং পার্টটা পড়ে রইলো ওই গ্রাফিয়ান ফলিকেলের, সেই পার্টটার মধ্যে এখন ওভাম নেই, ওভামটাকে নিয়ে নেওয়া হয়েছে, লুট করে নেওয়া হয়েছে। কে লুট করতে সাহায্য করলো? লিউটিনাইজিং হরমোন, রাইট? তো এই কর্পাস লিউটিয়াম নাম দিচ্ছি আমরা রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকেল। ওকে, এই কর্পাস লিউটিয়ামটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কোনো ফিমেল বডিতে যদি কর্পাস লিউটিয়ামটা ভালো করে তৈরি না হয়, সেই ফিমেল কিন্তু ইন ফিউচার কখনো প্রেগনেন্ট হতে পারবে না। কেন? দেখো, এই কর্পাস লিউটিয়াম একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এই কর্পাস লিউটিয়ামের লাইফ স্প্যান হচ্ছে তোমার 10 থেকে 14 দিন। কর্পাস লিউটিয়াম এবারে ওর থেকে লুট করে নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে কেউ লুট করে নিলে আমরা দুঃখী হই, কিন্তু কর্পাস লিউটিয়ামের থেকে যখন ওভামটা লুট করে নিল, তখন খুব হ্যাপি হয় যে বাহ, আমার থেকে এবারে ওভামটা লুট করে নেওয়া হয়েছে, এরপরে মেবি বেবি আসতে পারে। বেবি আসবে কখন? যখন স্পার্মের সাথে ওভামের মিট হবে, যখন ফার্টিলাইজেশন হবে, তখন বেবি আসবে। তো কর্পাস লিউটিয়াম খুব হ্যাপি থাকে, এবং সে হ্যাপিলি একটা মেন হরমোন, যেটাকে প্রেগনেন্সি হরমোনও বলা হয়, যেটাকে একটা হরমোন রিলিজ করে, যে হরমোনটাকে আমরা কি নাম দিই? প্রোজেস্টেরন। এ কিন্তু প্রোজেস্টেরনের সাথে সাথে ইস্ট্রোজেনও রিলিজ করে। প্রোজেস্টেরনের সাথে সাথে ইস্ট্রোজেনটা কম রিলিজ করে, তার কম্পেয়ারে প্রোজেস্টেরনটা অনেক বেশি রিলিজ করে।
তো কর্পাস লিউটিয়াম খুব হ্যাপি, ও চাই এবারে বেবি আসবে, আমার দায়িত্ব বেবির জন্য একটা আমাকে ভালো ঘর তৈরি করতে হবে, যাতে বেবি কমফর্টলি 9 মাস 10 দিন সেখানে সার্ভাইভ করতে পারে, রাইট? তো অ্যান্ড দ্যাট টাইম যখন কর্পাস লিউটিয়াম তৈরি হলো, সে সে কতদিন বাঁচবে বলেছি, যদি ফার্টিলাইজেশন না হয় সে 10 থেকে 14 দিন সার্ভাইভ করবে। আর যদি ফার্টিলাইজেশন হয়, যদি স্পার্ম আসে, তখন সে বলবে না এখন আমি মরবো না, আমি আরও 3 মাস অবধি থাকবো। কতক্ষণ অবধি? যতক্ষণ না প্লাসেন্টা তৈরি হচ্ছে, রাইট? তো নর্মালি তো ফিমেল বডিতে এভরি মান্থ স্পার্ম আসে না, সেই কন্ডিশনে তো ও কর্পাস লিউটিয়ামের লাইফ স্প্যান 10 থেকে 14 দিন। এই 10 থেকে 14 দিন এ ইনক্রিজ অ্যামাউন্টে প্রোজেস্টেরন রিলিজ করবে, এবং তার সাথে সাথে কিছু সাম অ্যামাউন্টে ইস্ট্রোজেনও রিলিজ করতে থাকবে, রাইট? তো ইস্ট্রোজেনের কাজ কী বলেছিলাম? হাইপারপ্লেসিয়া, মানে ইনক্রিজ দ্য নাম্বার অফ সেল। কিন্তু প্রোজেস্টেরনের কাজ হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফি মানে ইনক্রিজ দ্য নাম্বার অফ সাইজ। ইস্ট্রোজেন কী করছিল? সেলের নাম্বার বাড়াচ্ছিল। সেখানে প্রোজেস্টেরন কী করবে? যে সেলগুলো ইনক্রিজ হয়ে গেছে নাম্বারে, সেইগুলো সাইজগুলোকে বাড়াবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য প্রোজেস্টেরন। তো এতক্ষণে এন্ডোমেট্রিয়াম মানে ইউটেরাসের মধ্যে যেখানে ইস্ট্রোজেন সেলের নাম্বার বাড়াচ্ছিল, এরপর প্রোজেস্টেরন আসবে, এবার সেলগুলোকে বড় বড় করে দেবে। কি করবে? সেলের সাইজ বাড়াবে। কেন এটা করছে? কেন এটা আরও ভাস্কুলার একটা ভেলভেট লাইক অ্যাপিয়ারেন্স, ওয়ার্ম অ্যাপিয়ারেন্স কেন তৈরি করছে? বিকজ অফ দ্য বেবি আর কামিং। কর্পাস লিউটিয়াম ভাবছে এরপরে বেবি আসবে, বেবির জন্য একটা কমফোর্টেবল একটা আমাকে ঘর তৈরি করতে হবে, যাতে ও সার্ভাইভ করতে পারে এবং তার কোনো অসুবিধা না হয়। এই জন্য খুব হ্যাপিলিভাবে কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন রিলিজ করে যাচ্ছে, এবং এই লেয়ারটা খুব হাইলি ভাস্কুলার ওয়ার্ম ভেলভেট লাইক অ্যাপিয়ারেন্স এ ক্রিয়েট করছে। ওকে, সো যখন 10 থেকে 14 দিন হয়ে গেল, সে দেখছে এখনও বেবি এলো না। 10 থেকে 14 দিন হয়ে গেল, কোনো স্পার্ম আসেনি, ফার্টিলাইজেশন হয়নি। তো সে 10-14 দিন কাজ করার পর বলবে আমি এত কাজ করলাম এখনও বেবি এলো না। তো এ না খুব স্যাড হয়ে যায়। যখন আমরা কোনো কাজ করতে চাই, সেটা না পাই, সাকসেস পাই, আমাদের খুব স্যাড লাগে। তো এও কী করবে? এত কষ্ট করেছে, একটা ঘর বানালো বেবির জন্য, এই কন্ডিশনে কিন্তু এ খুব স্যাড হয়ে যাবে, এবং স্যাড হয়ে যাওয়ার জন্য এ কিন্তু এর কাঁদতে শুরু করবে, এবং রেগে গিয়ে এ বলবে আমি আর প্রোজেস্টেরন ইস্ট্রোজেন রিলিজ করতে পারবো না, এবং আমি আস্তে আস্তে মারা যাবো। আমার যেটা মানে উদ্দেশ্য আমি সেটা পূরণ করতে পারি না, আমি এবারে মারা যাব। তো ইন দ্যাট কন্ডিশন যখন দেখবে যে আর বেবি আসছে না আফটার 10 to 14 days, এই কন্ডিশনে কী হবে না, কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হতে শুরু করবে, এবং সে যখন ডিজেনারেট হয়ে যাবে, এই যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন রিলিজ করছিল, এগুলো আর রিলিজ করবে না, তো এতক্ষণে এই যে ভিতরের লেয়ারটা, এন্ডোমেট্রিয়ামের ভেতরে যে সেলের হাইপারট্রফি হচ্ছিল, হাইপারপ্লেসিয়া হচ্ছিল, এটা কার জন্য হচ্ছিল? কর্পাস লিউটিয়ামের জন্য হচ্ছিল। এই লেয়ারটা কার উপর ডিপেন্ড ছিল? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। কে রিলিজ করছিল? কর্পাস লিউটিয়াম। তো যখন কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে গেল, আর এই হরমোনগুলোও নেই, এবং যে লেয়ারটা এই হরমোনগুলোর উপর ডিপেন্ড ছিল, এই লেয়ারটা এবারে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, এবং ভাঙার ফলে কি হবে? এই যে লেয়ারগুলো আস্তে আস্তে ভেঙে এই ইউটেরাসের লোয়ার পার্টে এই জায়গাটায় এসে কালেক্ট হতে শুরু করবে। কি করবে? ইউটেরাসের এই লোয়ার পার্টে এসে এই লেয়ারগুলো কালেক্ট হতে শুরু করবে। এখনও কিন্তু ফিমেল বডির বাইরে এসে পৌঁছাবে না, রাইট? তো যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর নেই, কর্পাস লিউটিয়াম মারা গেছে, তখন এই লেয়ারটা আস্তে আস্তে ইউটেরাসের দেওয়াল থেকে ভেঙে ভেঙে লোয়ার পার্ট অফ ইউটেরাসে কালেক্ট হবে। যখন এই লোয়ার পার্ট অফ ইউটেরাসে কালেক্ট হবে, এখান থেকে একটা সিগন্যাল যাবে কোথায়? হাইপোথ্যালামাসে, যে বেবি হয়নি, যে ঘরটা আমরা বানিয়েছিলাম ঘরটা ভেঙে গেছে। তো হাইপোথ্যালামাস সেই জন্য বলবে যে ঘরে আবর্জনা ফেলে তো লাভ নেই, এবার সে আবর্জনাগুলোকে ক্লিয়ার করতে হবে। তো হাইপোথ্যালামাস তখন একটা হরমোন রিলিজ করবে, যেটাকে নাম বলবো অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনকে কিন্তু লাভ হরমোন বলা হয়, এটাকে বন্ডিং হরমোন বলা হয়, রাইট? তো এই কন্ডিশনে এই ইউটেরাইন কন্ট্রাকশন করতে সাহায্য করে, যখন বেবি ডেলিভার হয়, যে ইউটেরাসকে কন্ট্রাক্ট করে, সে যে অক্সিটোসিন হরমোন। তো ইন দ্যাট কন্ডিশন যখন এই ব্লাড প্রোডাক্টগুলো এখানে ইউটেরাসের লোয়ার পার্টে এসে কালেক্ট হচ্ছে, সেই সময় অক্সিটোসিন কী করবে? ইউটেরাসটাকে কন্ট্র্যাক্ট করবে এবং স্কুইজ করবে, এবং যার ফলে এই ব্লাডি পার্টগুলো কিন্তু থ্রু দ্য ভেজাইনা আউটার এনভায়রনমেন্টে চলে আসবে। ঠিক আছে, এইটাকে আমরা কি নাম দিই?
পিরিয়ডস নাম দিচ্ছি, যে আমাদের প্রতি ফিমেল বডিতে এভরি মান্থ একটা সাইকেল হচ্ছে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস নাম দিচ্ছি। এরপরে তোমাদেরকে বলি যে ডেটগুলো কী করে তোমরা মনে রাখবে। দেখো এখানে একটা লাইন আমি ড্র করেছি। তো অ্যাপ্রক্স ধরো একটা মেনস্ট্রুয়াল সাইকেল প্রতি মান্থলি আসি বলি, তো মান্থলি মানে ভেবো আমি এটা নর্মাল 28 দিনকে যদি একটা ডেট ধরি, 28 ডেজ, এটা 0 দিন, ঠিক আছে। তো নর্মালি 28 দিনের একটা সাইকেল হয়, কিন্তু প্রত্যেকটা ফিমেলে তো 28 দিনের সাইকেল আসে না, কারোর কম আসে, কারোর বেশি আসে। তো অ্যাপ্রোচ একটা টাইম ধরা হয় 21 to 35 ডেজ, 25 to 35 ডেজ। কারো 21 ডেজ আসতে পারে, কারো 35 ডেজ আসতে পারে, হ্যাঁ। কিন্তু কারোর যদি 21-এরও কম দিনে সাইকেল আসছে, সেটা অ্যাবনর্মাল। বা কারো 35 ডেজ পেরিয়ে গেছে তাও পিরিয়ডস আসছে না, সেটাও কিন্তু অ্যাবনর্মাল। তখন তোমাদের কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো, বা কোনো পাশের কোনো গাইনোকোলজিস্টকে দেখাতে পারো, সেটা তার সাথে ডিসকাস করতে পারো, সে এবার তোমাকে পার্টিকুলার সলিউশন দেবে। তো নর্মালি আমরা মেনে চলছি একটা এভারেজ 28 ডেজে মেনস্ট্রুয়াল সাইকেল আসে। তো মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্টিংয়েই হয় আমাদের ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজ হয় 1 to 5 ডেজ, 1 থেকে 5 দিন ব্লিডিং হয়, যেটাকে আমরা কী বলি, ব্লিডিং ফেজ, রাইট। সেটাকে আমরা কী বলছি, ব্লিডিং ফেজ। এত স্টার্টিং অফ দ্য সাইকেল 1 to 5 ডেজ ব্লিডিং ফেজ হলো। যখন এই ব্লিডিং ফেজ শেষ হয়ে গেল, তখনই আমাদের কি স্টার্ট হলো, ফলিকুলার ফেজ। কি স্টার্ট হলো, ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজে কী বললাম, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকুলগুলোকে ম্যাচিওর করবে সেই সময়। তো ফলিকুলগুলো ম্যাচিওর হলো, তারপর লিউটিনাইজিং হরমোন এলো। লিউটিনাইজিং হরমোন কী করলো, যে 14 নম্বর দিন, আমি কি বলেছিলাম মিডিল অফ দ্য সাইকেল কী হচ্ছে, আমাদের ওভুলেশন হচ্ছে। তো একদম এক্স্যাক্ট 14 ডেজে আমাদের ওভুলেশনটা কমপ্লিট হয়। তো ওভুলেশনের আগে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকুলগুলোকে ম্যাচিওর করলো, গ্রাফিয়ান ফলিকল তৈরি করলো, লিউটিনাইজিং হরমোন ইনক্রিজ হলো। লিউটিনাইজিং হরমোন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটাকে লুট করে নিল, এবং যে লুট করে নেওয়াটাকে আমরা কী নাম দিচ্ছি, ওভুলেশন। যদি কোশ্চেনে আসে ওভুলেশন কত নম্বর দিন হয়, কী বলবে, 14 নম্বর দিনে ওভুলেশন হয়। আফটার ওভুলেশন হওয়ার পরে কর্পাস লিউটিয়াম, যেটাকে আমরা লিউটিয়াল ফেজ বলি, এরপর একটা ফেজ হচ্ছে লিউটিয়াল ফেজ। এই ফেজে কী হবে, কর্পাস লিউটিয়াম রিমেনিং 10 to 14 ডেজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, বেশি করে প্রোজেস্টেরন রিলিজ করবে, যার জন্য লেয়ারটা তৈরি হবে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, এবং সে রিমেনিং পুরো 28 দিন অবধি কী করবে, ওই লেয়ারটাকে তৈরি করবে, রাইট। এবং যখন 28 দিন পরে আর দেখবে ওভাম আর স্পামের ফার্টিলাইজেশন হয়নি, তখন সে দুঃখ করে কী করবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করা বন্ধ করে দেবে। তখন এই সাইকেলটা আবার এই দিকে সাইকেলটা কমপ্লিট হবে, আবার এটা রিপিট হবে, আবার ব্লিডিং হবে, ব্লিডিংকে পর আবার ফলিকুলার স্টেজ হবে, আবার ওভুলেশন হবে, আবার লিউটিয়াল ফেজ হবে, আবার কোনো স্পাম আসবে না যদি, তখন আবার সাইকেলটা আবার এরকম করে রিপিট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আশা করি আই থিঙ্ক বোঝা গেছে। এবং কিছু ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্টস তোমাদের আমি বলে দিই, যেগুলো তোমরা নোট ডাউন করো। ওকে, যে কোনো ফিমেলের বডিতে যদি ফার্স্ট যে মেনস্ট্রুয়াল সাইকেল আসে, প্রথম যে মেনস্ট্রুয়াল সাইকেল আসে, যখন তাদের পিউবার্টি টাইম 12 to 13 ইয়ার, যে ফার্স্ট যে ফিমেল বডিতে মেনস্ট্রুয়াল সাইকেল আসে, ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলকে বলা হয় মেনার্কি। কি বলা হয়, ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলকে বলা হয় মেনার্কি। ওকে, আর লাস্ট যে মেনস্ট্রুয়াল সাইকেল একটা ফিমেলের যখন এজ হয়ে যায়, অ্যাজ দ্য অ্যাপ্রক্স 45 to 50 ইয়ার এজ, তখন যে মেনস্ট্রুয়াল পিরিয়ডস আসা বন্ধ হয়ে যায়, সেই টাইমটাকে বলা হয় মেনোপজ। কি বলা হয়, মেনোপজ। ওকে, তো এবং প্রত্যেকটা সাইকেল এভরি মান্থ আসে। তো আমরা কি যে 30 মেন্সেস কি হয়, 30 মেন্সেস ইন এ ইয়ার, একটা ইয়ারে কি হয়, 30 মেন্সেস হয় একটা বছরে। এবং যদি হোল লাইফে বলি তো 400 মেন্সেস ইন এ লাইফ। তো একটা ফিমেল বডিতে 400 বার মেনস্ট্রুয়াল সাইকেল আসে পুরো লাইফের মধ্যে। যদি ইয়ারের মধ্যে বলি তো 13টা মেন্সেস এভরি ইয়ার আসে। ওকে, তো আশা করি একটা বেসিক আইডিয়া এসে যে মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এটা শুধু একটা ট্রেলার ছিল, অ্যাকচুয়াল থিওরিটিক্যাল যা আমি তোমাদের বলবো। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। খুবই একদম তোমরা ভাবতেও পারছো না এত কম অ্যামাউন্টে প্রতি মান্থলি আমি পার মান্থ অনলি 100 রুপি, পার মান্থ অনলি 100 রুপিতে আমি একটা ক্লাস স্টার্ট করছি তোমাদের জন্য, যারা কলেজে পড়াশোনা করছো, যারা কলেজ, আমি জানি এখনকার প্রাইভেট কলেজে সেরকম পড়াশোনা হয় না, তার জন্যই তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো। আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তোমাদের যে মেন টপিক অফ দ্য নার্সিং যে সিলেবাসের মধ্যে ফান্ডামেন্টাল আছে, মাইক্রোবায়োলজি আছে, আমি একদম তোমাদের
ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের করে দেবো উইথ নোটস, রেকর্ডেড ক্লাস থাকবে, ডেলি ক্লাস হবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ।